গুড মর্নিং। তো ভিডিওতে ভয়েস ওভার প্লাস এডিটিং করে দিতে আমার অনেকটা বেশি সময় লেগে গেল, কারণ সেই দিনকেই পোস্ট করতে পারিনি, যেরকম প্রয়াগরাজেরটা আগের দিনই করেছিলাম। কারণ এত বৃষ্টি হচ্ছিল, আমরা যখন বেরোই সেই সময় থেকে শুরু করে যতক্ষণ না আমরা ওই লোকেশন চেঞ্জ করেছি, মানে আমরা যতক্ষণ না কলকাতায় এন্ট্রি নিয়েছি ততক্ষণ বৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা বেরিয়েছিলাম 17ই জুন, 2রা আশ্বিন। তো নর্মালি আমরা চেয়েছিলাম যে একটু জঙ্গলের দিকে যাব, একটু পাহাড় ঠাহাড় থাকবে, বেশ বৃষ্টির মধ্যে যাব, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, যা গরম সেই গরম থেকে একটুখানি রিল্যাক্সেশনও হবে। কিন্তু এত বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি চাওয়ার যে কী সাজা পেয়েছি সেটাও একটা মানে বলার কথা। তো যাই হোক, প্রচুর বৃষ্টি আমরা পেয়েছি, মানে বৃষ্টির আর মানে তখন মনে হচ্ছে বৃষ্টিটা কমে যাক, একটু ঘুরি, মানে ঘুরতে এসেছি, না ঘুরলে ভালো লাগে, ঘুরতে এসেছি মানে গিয়ে হোটেলে বসে থাকলাম, সেটা তো নয় না। আর তো যাই হোক, প্রথম দিন আমরা ওই ভোর 4:30 বেরোই, 17ই জুন। তো নর্মালি আমরা সেদিনকে সারা রাস্তায় বৃষ্টি পেয়েছি। রোডে যা মানে একটুখানির জন্য আমরা ইভেন যতবার দাঁড়িয়েছি কিছু খাওয়ার জন্য, ব্রেকফাস্ট সব জায়গায় ইভেন ব্রেকফাস্ট খাওয়ার জন্য যে হাইওয়েতে দাঁড়িয়েছিলাম আমরা, সেখানেও সব 2-3 করে ছাতা নিয়ে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা গেছিলাম যথারীতি 4 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার বাবা মা। তো আমরা যে জায়গায় গেছি হোটেল, সেই খুব ভালো আমরা পেয়েছি, কোনো অসুবিধা কিছু হয়নি। আমরা 1 ডে প্ল্যানিংয়ে সব বেরিয়ে পড়েছিলাম, মানে 16 তারিখ প্ল্যান হয়েছে যাব, 17 তারিখ ভোরবেলা বেরিয়ে পড়েছি। মানে একদিনে জিনিসপত্র গোছানো, হোটেল বুক সব একদিনে করেছি। তারপরেও কোনো রকম অসুবিধা কিছু হয়নি, শুধু অসুবিধা হয়েছে একটাই, বৃষ্টি। এত বৃষ্টি যে আর নিতে পারছিলাম না। যাই হোক, হোটেলের ডিটেলস দিয়ে দেবো। তো নেতারহাট আমরা গেছিলাম, তো রাঁচি হয়ে গেছি। অত রোড ডিটেলস আমি খুব একটা দিতে পারবো না, তাও চেষ্টা করছি যতটা পারি, কারণ ওই রোডের ডিটেলস এগুলো আমার হাজব্যান্ডই বলে যথারীতি, কিন্তু উনি নেই এখন, আমি ভয়েস ওভারটা করছি, কারণ সময় পাই না, ঠিক মতো হয়ে ওঠে না, আমারও কাজ থাকে। তো এখন ফ্রি রয়েছি বলে আমি ভয়েস ওভারটা করছি, একাই করছি। তো মাঝখানে হাজব্যান্ডের কিছু ভয়েস রয়েছে, কিন্তু আমাকে ওটার ওপর থেকেও মানে আমার ভয়েসটা দিয়ে এটাকে সব কিছু নর্মাল করে দিতে হবে, কিছু করার নেই আর। কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাইরে, যে আওয়াজ, বৃষ্টির যে আওয়াজ গাড়ির ওপরে পড়ছিল, প্লাস গাড়ির চাকার একটা ঘষার আওয়াজ, মানে একটা গো গো করে একটা ঘষার আওয়াজ এমন হচ্ছিল যে কোনোভাবে আমি তৎক্ষণাৎ যে ভয়েসটা দেবো, মানে ভিডিও করতে করতে যে ভয়েসটা বলবো, সেটা হচ্ছেই না কিছুতে। তাই জন্য আমাকে নর্মালি ভিডিওগুলো বানিয়ে গেছি, রাস্তার যে ভিডিওগুলো নর্মালি যা হয় সেগুলো বানিয়ে গেছি, দেন এখন বসে এটা ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে। যেমন প্রয়াগরাজ যখন গেছিলাম, আমি রাস্তায় বলতে গেছি, কোনো অসুবিধা কিছু হয়নি, রোড ফাইন ছিল, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, প্রয়াগরাজের যে জ্যামটা সেটা তো সবাই, মানে যারা গেছে সবাই জানে, যারা যায়নি তারাও জানে কী পরিস্থিতি ছিল, কিন্তু আমরা এখানে কোনো জ্যাম ট্যাম সেরকম কিছু পাইনি। কিন্তু হ্যাঁ, এত বৃষ্টি পেয়েছি। তো যাই হোক, আমরা প্রথম দিন রাঁচি পৌঁছাই। রাঁচিতে যে হোটেলটায় আমরা ছিলাম, সেই হোটেলটা আমরা গোয়া ভিউ থেকে বুক করেছিলাম। তো নর্মালি আমাদের যাওয়ার কথা ছিল 3 জনের, আমি, আমার হাজব্যান্ড আর আমার মা। তো বাবার কাজ ছিল বলে বাবারটা ক্যান্সেল হয়েছিল, কিন্তু এন্ড মোমেন্টে বাবা বলে যে কাজটা ক্যান্সেল হয়ে গেছে, আমাদের সাথে যাবে। তো আমরাও নিইনি, অসুবিধা নেই, আমাদের তো একদিনের প্ল্যানিংয়ে হয়েছে না, মানে সবার যা কাজ সব কিছু পোস্টপোন করিয়ে সব কিছু আমরা বেরিয়ে গেছি হঠাৎ করে। তো আমরা যেটা বুকিং করেছিলাম 2টো জায়গাতেই, যে 3 জন আসছি আমরা বলে, কারণ আমাকে একদিনে বুকিং করতে হয়েছে, গোয়া ভিউতে ফুল পেমেন্ট করতে হয়েছে। এবার গোয়া ভিউর সাথে যে কন্ট্যাক্ট করব সেটা হয়ে উঠছে না, সময়ও ছিল না, কারণ বাবা এসে বলে আমাদেরকে রাত 9টার সময় যে সেও যাবে, মানে 16 তারিখ রাত 9টায়, আমরা 17 তারিখে ভোরবেলা বেরোবো। তো সেই সময় ফোনে কাউকে পাওয়াটা যাচ্ছিল না। তো যাই হোক, হোটেলের যে কন্ট্যাক্টটা সেটাও আমি পাচ্ছিলাম না।
তো আমরা এইটুকুনি ভেবে গেছিলাম যে এত দূর থেকে যখন যাচ্ছি, মানে এতটা সব কিছু মাথায় নিয়ে যাচ্ছি ঝড় বৃষ্টি নিয়ে, তো খুব একটা খারাপ আমাদের সাথে হবে না, এইটুকুনি ভেবে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সেরকম কিছু হোটেল খাওয়া দাওয়া সেগুলোতে আমরা কোনো প্রবলেম ফেস করিনি। ইভেন আমরা গোয়া ভিউ থেকে বুক করেছিলাম অনলাইনে, যে রাঁচির হোটেলটায় ছিলাম, সেখানে যখন আমরা পৌঁছাই তারা নিজেরাই বলে যে যেহেতু আপনারা ফ্যামিলি, আমাদের আইডি কার্ডগুলো দেখে নর্মালি বোঝাই যাচ্ছে যে আমরা ফ্যামিলি, তো সেহেতু আমাদের কোনো ট্রাভেলসের মধ্যে পড়তে হয়নি। তো আমরা একটা রুমেই ছিলাম, যেহেতু ওদের রুমও সেরকমভাবে অ্যালট করা ছিল না, আমাদের একটাই ছিল, তো আমাদেরকে এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দিয়েছিল, সেরকম হিউজ কোনো চার্জেস নেয়নি। তারপরে খাবারের ব্যবস্থা, আমরা ওখানে যখন পৌঁছাই মানে হোটেলে রাঁচিতে, তখন মোটামুটি 4টে বাজতে যায়। তো ওই সময় আমরা খাবার অর্ডার দিই লাঞ্চের জন্য, কারণ আমরা লাঞ্চ করিনি। আর রাস্তায় এত বৃষ্টি, দাঁড়ানোর কোনো পজিশন পাচ্ছিলাম না, মানে আর বেশিরভাগ দোকান বন্ধ বৃষ্টির জন্য, যেদিকে দাঁড়াচ্ছি বন্ধ। ইভেন সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য যে মানে প্রায় না হলেও 10-12টা হোটেল ঘোরার পরে, যে হাইওয়েতে থাকে, তারপরে গিয়ে হোটেল একটা পেয়েছিলাম। তো এটা তো গেল, ওদেরকে বলাতে সঙ্গে সঙ্গে ওরা লাঞ্চ আমাদের জন্য রেডি করে দেয় ওই বিকেলের দিকে, যেই সময় স্ন্যাক্স খাওয়ার টাইমে। তো ডিনারেও আমাদের কোনো অসুবিধা হয়নি। সেই দিনটা আমরা রাত্রেবেলা হোটেলেই ছিলাম। ভেবেছিলাম বিকালবেলা বেরোবো, কিন্তু আমরা পৌঁছেইছি যে বিকালবেলা যে টাইমিংয়ে, কারণ এত বৃষ্টির জন্য গাড়ি যে মোটামুটি 80-100তে ধরবে, যে কন্টিনিউ চালিয়ে যে চলে যাওয়া যাবে, মোটামুটি যে টাইমিং ছিল আমাদের 4:30 বেরিয়ে ভোর, মোটামুটি আমরা 1-1:30 নাগাদ পৌঁছে যাওয়ার কথা ছিল। সেখানে আমরা পৌঁছেছি 4:30, ওই 4টে বাজতে যায় সেই সময়টায়। তারপরে খেয়ে দিয়ে আবার বেরোনোটা সম্ভব ছিল না, একটুখানি ঘুরতে যাওয়ার ওখানেও প্ল্যান ছিল রাঁচিতে ঘোরার। আমরা রাঁচিতে যাওয়ার সময় দশম ফলসটা দেখেছিলাম, রাঁচিতে হোটেলে ইন করার আগে। আরও একটা জায়গায় বেশ যাওয়ার ছিল, জায়গাটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো ওগুলো যাওয়া আর হয়নি। আর যা বৃষ্টি হচ্ছিল, মানে ঘুরতে যাব যে রেডি হয়ে, তারও আর ইচ্ছে করলো না যে একটা রেডি হয়ে ঘুরতে যাব। তো আমরা ওই দিনটা হোটেলেই কাটিয়ে দিই। দেন ভোরবেলা আবার যথারীতি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই, মানে নেতারহাট যাবো, যেহেতু নেতারহাটের উদ্দেশ্যে বেরিয়ে যাই। তো ওখান থেকেও নর্মালি আমাদের বেরোই মোটামুটি 7:30-8টার মধ্যে আমরা বেরিয়ে যাই। আমাদের ব্রেকফাস্টকে টাইমের আগে আমাদেরকে ব্রেকফাস্ট ওরা প্রোভাইড করে দেয়, যেহেতু আমরা বলেছিলাম যে আমরা বেরিয়ে যাব, নেতারহাট পৌঁছাতে হবে, বৃষ্টি হচ্ছে। দেন তারা আমাদের সাথে কোঅপারেট করে, আমাদেরকে টাইমের আগেই ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। আমরা খেয়ে দিয়ে যথারীতি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। মোটামুটি আমাদের ওইখানে পৌঁছানো ছিল, যে টাইমিং দেখাচ্ছিল ম্যাপে, সেটা হলো গিয়ে ওই 12:30টার মধ্যে। তো পৌঁছাতে মাত্র আধ ঘন্টা লেট হয়েছিল, কারণ ঝড়ে বৃষ্টি হচ্ছিল, রাস্তাও আমাদের চেনা ছিল না। তো আমরা পৌঁছাই, আগে থেকে ওদেরকে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো আমরা গিয়ে সঙ্গে সঙ্গে লাঞ্চ পেয়ে যাই। তো সেখানেও হোটেলে সেরকম কিছু অসুবিধা হয়নি। কিন্তু ওদের যে রেস্টুরেন্টটা, সেটা হলো পুরনো বিল্ডিং, মানে ওদের 2টো হোটেল আছে, তো সেই জন্য খাবারটা আসতে যে টাইমিংটা, ওটা একটুখানি প্রবলেম হয় বিকজ অফ এই বৃষ্টি। কারণ বৃষ্টিতে ওরা যে নিয়ে আসবে, মানে প্যাকিং করে নিয়ে আসা, মানে খুব ওদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সেটা আমরাও বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করার ছিল না, খেতে তো আমাদেরকেই হবে। বা আমরা যে ওদের ওখানে গিয়ে খেয়ে আসবো সেটারও সুযোগ ছিল না, কারণ ওই যে হোটেলটা, সেখানে মানে ফুল প্যাকড আপ ছিল যে হোটেলটা। ওই আমরা নতুন বিল্ডিংয়ে, ওদের যে নতুন বিল্ডিংটা, সেখানে আমরা রুম পেয়েছিলাম। আর পুরনো বিল্ডিং ম্যাক্সিমাম 20 মিটার না কত, 200 মিটার মতো ওরা বললো। তো 200 মিটার হেঁটেই যাওয়া যায়, অসুবিধা নেই। কিন্তু ওই বিল্ডিংটা ফুল প্যাকড আপ ছিল। ওদের নাকি একটা পুরো শুটিংয়ের ব্যাচ এসেছিলো, প্রায় 150 জন লোক। তো ওই জন্য আমাদেরকে ওখানে আর অ্যালাউ করেনি, যেহেতু ওখানে বেশিরভাগ ছেলে সব রয়েছে। দ্যাটস ওয়াই বললো আপনারা ফ্যামিলি, আপনারা এখানে থাকুন, আমরাই ব্যবস্থা করছি, একটু লেট হবে, এদিক ওদিক টাইমিংয়ের অসুবিধা নেই। বাট ওরা সত্যি খুব ভালোভাবে আমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করেছিল। দেন আমরা ওই প্রথম দিন লাঞ্চ করে রেস্ট নিয়ে, দুপুরবেলা রেস্ট নিয়ে আমরা একটু ওই 3:30-4টে নাগাদ একটুখানি বেরিয়েছিলাম। কিন্তু যেগুলো আমাদের দেখার ছিল, ওখানে যে সাইট সিনগুলো, ছোটোখাটো ন্যাশপাতি গার্ডেন ছিল, তারপরে আপনার পাইন ফরেস্ট, ছোটো ছোটো মন্দির ছিল কিছু। প্রথম দিন আমরা এটা যাবো ভেবেছিলাম,
তো প্রথম দিন আমরা বেরিয়ে যথারীতি এত বৃষ্টি হচ্ছে, আর যে নাশপাতি গার্ডেনে যাওয়ার রাস্তাটা সেটা হলো একটা ঝিলের ওপর থেকে আল মতো রাস্তা থাকে, মানে ঝিলের ওপরে যেরকম রাস্তা থাকে, তো ওটা হলো মোরামের রাস্তা। মোরাম বলতে ওই নুড়ি বালি ফেলা থাকে, লাল মাটির দিয়ে যেটা বানানো হয় ওরকম টাইপের একটা রাস্তা। তো যেহেতু আমাদের গাড়ি 4 জন লোডেড ছিল, তো আমরা ওটা রিস্ক নিইনি। আর অঝোরে বৃষ্টি হচ্ছে, কখন কোন রাস্তা কি ধুয়ে যাবে কি হবে বলা মুশকিল। আমরা হয়তো পৌঁছালাম, আরও বৃষ্টি এলো, ব্যাস রাস্তা ধুয়ে চলে গেল, আমরা ওখানেই রয়ে গেলাম। তো ওই ভয়েতে আমরা আর মানে এপার ওপার কিছু করিনি। প্রথম দিন তো এটা গেল। যে ভয়েস ওভারটা দিচ্ছি এগুলো সব কিছু মানে কলকাতা থেকে যাওয়ার পথেই দেওয়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই আমার। কখন কোনটা ভয়েস আসছে সেটাও আমি বুঝতে পারছি না ঠিক মতো। তো আমরা যে সেদিনকে যে পৌঁছালাম প্রথম দিন, মানে নেতারহাট 12:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো আমরা এক্সপেক্ট করিনি যে ওরকম একটা আমরা ফিলিংস নেব। মানে গাড়ি যাও 60-এ চলছিল বৃষ্টির জন্য, ওই রাস্তাতে ঢুকে গাড়ি 60-এ তো দূরের কথা, 20-তেও চালানো যাচ্ছে না। মানে এত মেঘ, মানে আমরা যখন নিচ থেকে যাচ্ছিলাম তখন দেখছিলাম পাহাড়ের ওপর থেকে মনে ধুয়ো উঠছে, যেরকম আগুন লেগে গেলে ধুয়ো হয়ে যায় না, সেরকম মানে ধুয়ো উঠছে পাহাড়ের ওপর থেকে, দেখছিলাম আমরা। কিছু ভিডিওতেও রয়েছে। তো ওই ভিডিওগুলো মানে আমি তুলেছি, চেষ্টা করেছি যতটা তোলা যায়, কারণ এতটা বৃষ্টি হচ্ছে যে কাজগুলো সব জল হয়ে রয়েছে। মানে ভিডিওটা যে তুলবো ঠিকমতো বা কাজটা নামিয়ে ভিডিওটা করব মানে সম্ভব নয়, ফোন ভিজে গেলে বেকার এক্সট্রা খরচা বেড়ে যাবে। যাই হোক, যতটা পেরেছি ততটা তুলেছি, একটু দেখে নেবেন। এই এত কিছু ট্রাভেলসের মধ্যে দিয়েও ভিডিওটা যে তুলতে পেরেছি, এটা মোটামুটি আমি নিজেকে প্রাউড অফ ফিল করা উচিত। তো রাস্তাটা প্রচুর পরিমাণে মেঘে ঢাকা, পুরো অন্ধকার হয়ে রয়েছে। মানে মানে একটুখানি ম্যাক্সিমাম 200 মিটার তো দূরের কথা, 100 মিটারও ঠিকমতো দেখা যাচ্ছে না। ফগ লাইট সব জ্বালিয়েও রাস্তা দেখা সম্ভব হচ্ছে না। আর তার মধ্যে আমরা আগেও একটা ভিডিও দেখেছিলাম একজনের, যে নেতারহাটের যে রাস্তাটা, নেতারহাট যাওয়ার যে ঘাটি রাস্তাটা, মানে যেহেতু মালভূমি অঞ্চল, ছোটো ছোটো পাহাড় আমাদেরকে টপকে যেতে হবে। রাস্তা খুব ভালো, সেটাতে অসুবিধা নেই, কিন্তু এত বৃষ্টি হওয়াতে মানে ছোটো ছোটো পাথর, অনেক ছোটো বড় পাথর সব না রাস্তার মধ্যে পড়ে রয়েছে, কিছু করার ছিল না। তো এখানে তো কিছু করার থাকবেও না, আমাদেরও কিছু করার নেই। আর সেই অনুযায়ী আমরা আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে ওরা বলছিল যে এখানে খুব বিশ্রীভাবে লরি চালানো হয়। এবার এই বৃষ্টি, তার মধ্যে পাথর পড়ছে, তার মধ্যে মেঘ, রাস্তা দেখা যাচ্ছে না, তার ওপরে লরি, মানে আমাদের চাপটা হেভি হয়ে গেছিলো। তো কেউ যদি বাচ্চা কাচ্চা নিয়ে যাও তাহলে রিকোয়েস্ট করব এই বৃষ্টির সময়টাকে অ্যাভয়েড করে যাবে। হ্যাঁ, 2 জন যাবে, হাজব্যান্ড ওয়াইফ, বন্ধু বান্ধব যাবে, এক্সপিরিয়েন্স করতে চাইছো, দেন ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তবুও বি কেয়ারফুল, খুব সেফলি গাড়ি চালাতে হবে। কারণ যে অপোজিট সাইড থেকে যে লরিগুলো আসছে খুব খতরনাকভাবে চালাচ্ছে। কিছু ভিডিওতে আছে, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন সামনে থেকে ওটাকে দেখছি সেটার এক্সপিরিয়েন্স আলাদা। কিন্তু এই বৃষ্টিতে যে মেঘ হয়ে রয়েছে যে মানে পাহাড়টার ওপরে, সেই মেঘের তো তুলনা হয় না, কিছু বলার নেই ওই মেঘের। আছে এই ভিডিওতে, একটুখানি দেখে নেবে সবাই। আমি অনেক আগে থেকে এই ভয়েস ওভারটাই দিচ্ছি, কিছু করার নেই, আমি বুঝতে পারছি না ঠিক কোন জায়গাটায় কি হচ্ছে। তো ওখানে তো পৌঁছালাম, দেন খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, দেন বিকালবেলা বেরোলাম যে ঘুরতে যাব। বেশ রেডি হয়ে, বেশ ড্রেস আপ করে, মানে সেজে গুজে বেরোলাম। বেরিয়ে এদিক ওদিক ঘুরলাম, দেখলাম রাস্তার অবস্থা খুব খারাপ, যাওয়াটা উচিত নয়। অনেক ছোটো ছোটো পয়েন্ট আছে, সানসেট পয়েন্ট, সানরাইজ পয়েন্ট, অনেক ফলস রয়েছে, সেগুলো যে দেখব, সেই যে রাস্তাগুলো যে যাওয়া, সেই রাস্তাগুলো মানে ভয় লাগছিলো যথারীতি যেতে, কারণ কিছু করার ছিল না। কিভাবে যাব, কি আসবে রাস্তায়, মানে কোনো রকম আমাদের জানা ছিল না অ্যাকচুয়ালি। তো জানা যদি না থাকে, জানা রাস্তায় যাওয়া এক, আর অজানা রাস্তায় যাওয়া আরেকটা। তো সেই জন্য আমরা আর অতটা মানে যাইনি ওই দিকটা। তো
মোটামুটি ড্রেস ট্রেস পরে ওইটুখানি এদিক ওদিক ঘুরে যে কোনো দিকে কিছু যাওয়া যাচ্ছে না, আর বৃষ্টি ঝরে হচ্ছে, কোথায় মোরাম রাস্তা কী ক্ষয়ে যাবে না কী হবে, ওই জন্য আবার ফেরত চলে এসেছি হোটেলে। যথারীতি হোটেলের সামনে দাঁড়িয়ে দুটো ফটো তুলে ব্যাস আমরা চলে আসি। তো নেতারহাটে প্রথম দিন তো আমাদের যা একটুখানি ঘোরা হলোই না কোনোভাবে। হোটেলের সামনে দাঁড়িয়ে দু চারটে ফটো তুলে আবার ওটা দুপুরবেলা বেরিয়েছিলাম, তারপরে ভাবলাম বিকালবেলা আরেকবার বেরোবো, আরেকবার বিকালবেলা বেরোলাম, তাও বৃষ্টি। কোনো বৃষ্টির আর নিস্তার নেই আমাদের লাইফ থেকে। যাই হোক, বৃষ্টির যখন নিস্তার নেই তো কিছু করার নেই।
দেন ওই দিনটা এমনি নর্মালি গেল, বিকালবেলা স্ন্যাক্স, তারপরে রাত্রে ডিনার করে আমরা শুয়ে পড়লাম যথারীতি। দেন পরের দিনকে আবার আমরা বেশ রেডি হয়ে বেরোলাম। আমাদের পরের দিনের সকালবেলার যে ডেস্টিনেশন ছিল, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাওয়ার কথা ছিল ঘুরতে। তো টাঙ্গিনাথ টেম্পল, এটা অনলাইনে সবাই দেখতে পাবে, তো ওই মন্দিরটা সার্চ করলেই পাওয়া যাবে। মন্দিরের একটা বিশেষত্ব হলো গিয়ে যতদূর সম্ভব শিব মন্দির, আমি তো যেতে পারিনি। ওখানে যে বিশেষত্বটা, যেটা আমি নর্মাল ইউটিউব থেকে একটু সার্চ করে পেয়েছিলাম, সেটা হলো গিয়ে যে ওখানে একটা অস্ত্র রাখা রয়েছে, সেটা নাকি পরশুরামের অস্ত্র। তো ওটা অ্যাসেম্বল করা নেই, ওটা খুলে পার্টস খুলে পোতা রয়েছে ওখানটায়। অনেক ফটো পেয়ে যাবে টাঙ্গিনাথ মন্দির, কেউ যদি সার্চ করো তো অনেক ফটো পেয়ে যাবে। তো ওটা অ্যাসেম্বল করলে হয়তো ওটা যথারীতি অনেক বড় হবে, স্বাভাবিক। পরশুরামের অস্ত্র তো আর আমাদের ছোটোখাটো কাস্তে হাতুড়ির মতো আর হবে না, তো যথারীতি মানে অনেক বড় হবে। কথিত আছে এটা নাকি যখন কল্কি অবতার হবে, মানে আমাদের যে বিষ্ণুর দশম অবতার কল্কি, সেটা আমরা জানি। এখনও অবতার হয়েছে কিনা সেটাও জানি না। কলিযুগেরই কল্কির অবতার হবে, দেন কলিযুগ শেষ হবে। তো মন্দিরটা নিয়ে অনেক কিছু আছে। এই অস্ত্রটাকে নাকি তোলার চেষ্টা অনেকে করেছে, কেউ পারেনি। কল্কির যখন অবতার আসবে, কল্কিকে যে হেল্প করবে, যেটা 7টা চিরঞ্জীবী আমাদের মধ্যে এখনও বিদ্যমান, তাদের মধ্যে হলো গিয়ে পরশুরাম তো একজন আছেই, হনুমানজি আছে, বিভীষণ আছে, আমাদের অশ্বত্থামা, যে মানে মহাভারতে যে অশ্বত্থামাকে হয়তো সবাই জেনে থাকবে, মহাভারতে যে অশ্বত্থামার গল্পটা। তো সে সাতজন টোটাল চিরঞ্জীবী রয়েছে, তো তারা সবাই আসবে কল্কিকে হেল্প করতে। তখন ওই অস্ত্রটাকে তোলা হবে আবার, কল্কির অস্ত্র, কল্কি ওই অস্ত্রটাকে তুলে কল্কি ওটাকে ইউজ করবে, এটাই নাকি কথিত রয়েছে। তো এটা তো আমার জানা নেই, তো আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ হলো প্রফেশনালি আমি একজন অ্যাস্ট্রোলজার, তো সেহেতু আমার এই আধ্যাত্মিকতার জিনিসগুলোর মধ্যে খুব ডিপলি একটা আকর্ষণ রয়েছে। মানে যেমন প্রয়াগরাজ যাব আমি, মানে এটা একটা আমার জিদের জন্য যাওয়া হয়েছিল। যে কোনো জায়গায় আমরা যাই, সেখানে আমরা কোনো না কোনো একটা ছোটোখাটো হলেও মন্দিরের গল্প আমরা খুঁজে পাই। ইভেন আমাদের পুরী, অনেকবার আমরা পুরী গেছি। তো যাই হোক, এটা তো আমাদের দেখা হলো না, তো সেটারও একটা ছোট গল্প বলি, যে দেখা হলো না যে ব্যাপারটা, সেটার যে গল্পটা, সেটা হলো গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরোলাম, বেশ রেডি হয়ে সুন্দরভাবে সেজে গুজে, একটা মন্দিরে যাচ্ছি সেরকম ড্রেস লাগবে, তো সেই হিসেবে রেডি হয়ে বেরোলাম যখন বৃষ্টি নর্মাল ঝিরঝির করে পড়ছে, সেটাতে যাওয়া যায়। তো রাস্তা যথারীতি ওই মেঘ রয়েছে, ওই মেঘের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, গাড়ি আসতে চলছে, কোনো অসুবিধা তাতে নেই। খুব সুন্দর রাস্তা, মানে মেঘ হয়েছে, রাস্তা দেখা যাচ্ছে না, গাড়ি আসতে চলছে, বৃষ্টি হচ্ছে, সব কিছু ছাপিয়ে চলে যায় যে প্রকৃতির যে সৌন্দর্যটা, মানে তো সেই সৌন্দর্যটা যে চোখের সামনে দেখে যে কী ভালো লাগছে সেটা তো বলার নেই। তো আমরা ওই পুরো রাস্তা, মানে মোটামুটি আমাদের হোটেল থেকে 60 কিলোমিটার মতো দেখালো রাস্তাটা, তো 60 কিলোমিটার পৌঁছালাম। যথারীতি অল্পই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে মাঝে মাঝে ফটো সেশনও আমাদের হয়েছে, কারণ এত ভালো সুন্দর যে প্রকৃতি, তার মাঝখানে দাঁড়িয়ে একটা ফটো তুলব না, সেটা তো হতে পারে না। তো সেরকম ফটো সেশনও করা গেছে। যেমন আগের দিন বেরোনোই যায়নি, যেদিন আমরা প্রথম কলকাতা থেকে বেরোলাম, সেদিনকে আমরা যথারীতি ফটো সেশন করেছি, অনেক ভালো সুন্দর ফটো উঠেছে, কোনো অসুবিধা তাতে হয়নি। ঠিক ঢোকার আগেই নর্মালি ওদের একটা বাচ্চারা মিলে হয়তো টোকেন কিছু কাটে, একটা পার্কিংয়ের ব্যবস্থা, পূজা কমিটির ওখানে সব লোকজন থাকে, একটা বিল দিয়েছিল, তো আমরা ওই টোকেন কাটলাম, কেটে এন্ট্রি করলাম, পৌঁছালাম। তো আরেকটা জিনিস, যে নদীটা আমাদের যথা সুবর্ণরেখা নদীরই পার্ট একটা, মনে হয় নদীটার নামটা ওখানটা ঠিক দিচ্ছিল না, নামটা আমি ঠিক জানি না।
তো ওই নদীটার যে জল মানে পুরো ফ্লো হয়ে গেছিলো, মানে ওই সে বন্যা হয়ে গেছিলো, মানে কিছু ছিল না আর, গাছ মাঝখানে পুরো ভেসে ঠেসে গেছে। ইভেন কিছু মাঝে সে জল তো ওই যে ব্রিজ ছিল ব্রিজের ওপরেও চলে এসেছিলো। ওগুলো দিয়ে ওভারকাম করে গেলাম, ঠিক মন্দিরের গেটে পৌঁছালাম। এত জোরে বৃষ্টি এসেছে মানে কিছু বলার নেই, ধুয়ো পুরো হয়ে গেল জায়গাটায় নিমিষের মধ্যে। মানে বৃষ্টির আওয়াজ তো আর নেওয়া যাচ্ছে না, গাড়ির ওপরে যে পড়ছে বৃষ্টির আওয়াজটা তো নেওয়া যাচ্ছে না। আর ওই নর্মালি আমি আমার চোখে দেখেছি যেটা, ওটা হলো টিভিতে নিউজে বা কোনো রকম কিছু সিনেমা আছে যার মধ্যে ওই বর্ষার সিন দেখাচ্ছে, সেরকম কিছু সিনে দেখেছি। পাহাড় থেকে যে জল পড়ে, যে উপচে এসে জল পড়ছে, সেই জলটা এসে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, যে ব্যাপারটা হঠাৎ করে দেখি আমাদের সামনে যে মন্দিরটা তো পাহাড়ের ওপরেই যেতে হচ্ছে, মানে মোটামুটি 60 কিলোমিটার আরও যেতে হয়েছে, সেটা ওপরের দিকেই। তো ওই পাহাড় থেকে এমনভাবে জলটা ছাপিয়ে এলো, আমরা আর ভরসা পাইনি যে ওই একটা সামান্য ডিজায়ার গাড়ি নিয়ে ওখানে আমরা একদম মানে তামকে দাঁড়িয়ে থাকবো যে যখন বৃষ্টি কমবে তখন যাব। আর এদিকে হলো কি যে ব্রিজগুলোতে লরি চলে, যেটা আমি বললাম ওভারলোডেড লরি চলে, কারণ এখানে মাইন্স এরিয়া রয়েছে, কিছু মাইন্সের কাজকর্ম হয়, কোল মাইন্সের কাজকর্ম হয়, ওটা দেখেছি আমরা, মানে ভেতরে যায়নি। তো ওই জন্য লরি চলে প্রচুর। তো ওই লরি চলার জন্য রাস্তাগুলো কিছু কিছু জায়গায় অনেকটা ড্যামেজ হয়েছে, তারপরেও অনেকটা যথেষ্ট সুন্দর, মানে আমাদের কলকাতা রাস্তার মতো তো নয়। যাই হোক, ওই জন্য যেহেতু অনেক লোডেড লরি চলে বলে একটু ড্যামেজ হয়েছে। তো দুটো ব্রিজ ছিল, আমরা দুটো ব্রিজ পেয়েছি, নদীটাকে দুবার করে ক্রস করতে হয়েছে। ব্রিজগুলোর অবস্থা খুব খারাপ ছিল, আর একটু মেনটেন্যান্সের প্রয়োজন অবশ্যই। তো আমরা আর ভরসা পাইনি ওখানে দাঁড়িয়ে থেকে, যখন বৃষ্টি কমবে আমরা যাব, ওরকম ফ্লোতে জল পড়ছে। আর নদী পাশেই নদী তো পুরো ডুবে গেছে, কিছু মানে বলার নেই। তো আমরা ওখান থেকে মানে জাস্ট পালিয়ে আসি, কিছু করার ছিল না, জাস্ট পালিয়ে আসি, মানে পালিয়ে বাঁচা যেটাকে বলা হয় যে ব্যাপারটা, তো আমরা পালিয়ে বাঁচি। তো কারণ ইনকেস যদি ওই ব্রিজটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ওই জল যে পরিমাণে আসছে আমাদের গাড়িতে যদি হিট করে, থাকবো না, আর কিছু থাকবো না, পুরো ফ্যামিলি আউট অফ সার্ভিস হয়ে যাবে। তো যথারীতি ওখান থেকে পালিয়ে চলে আসি, দেখা হলো না। আমার খুব দেখার ইচ্ছে ছিল, মানে আমরা আবার ভেবেছি বাইক নিয়ে একবার একটা ছোট ট্রায়াল দেবো ওইখানে। তো তখন যদি আমরা যাই, যে বাইক নিয়ে যেটা যাবো ভেবেছি, তো তখন আমি আবার মন্দিরটার পুরো ভিডিও ওখানে করা যায় সেটাও আমি শুনেছি, তো আমি অবশ্যই সেটা ডিটেলস শেয়ার করব। তো যাই হোক, পৌঁছালাম ওখানে, পৌঁছে তো আবার ফিরে এলাম না বলা যেতে পারে, পালিয়ে এলাম। তো আমার হাজব্যান্ডের আর আমার মার, আমার বাবার নর্মালি মা কালীকে খুব পছন্দ করে, তো এই সমস্ত যে পৌরাণিক গল্পের ওপরে তার অতটা ফোকাস নেই। তো আমাদের তিনজনেরই মুড একদম পুরো অবস্থা শোচনীয়, কেউ কারোর সাথে কথা বলছে না, একদম গম্ভীর্য পরিবেশ তৈরি হয়ে গেল গাড়ির ভেতরে। মানে বাইরে কি যেরমভাবে বাইরে ঠান্ডার পরিবেশ, আমাদের গাড়ির ভেতরে সেরকম পরিমাণে গরম হয়ে গেল, হেভি মাথা গরম হয়ে গেছে। দেখতে পারলাম না এতটা দূর 60 কিলোমিটার ওপরে ওঠা তো মুখের কথা নয়, তার মধ্যে আমার হাজব্যান্ড একা গাড়ি চালাচ্ছে, কারণ আমরা কেউ গাড়ি চালাতে পারি না। তো মানে খারাপ লাগা, রাগ, ওটা সব একসাথে একটা ফিলিংস তৈরি হয়ে গাড়ির ভেতরে একদম গরম হয়ে গেল। তো কিছু করার ছিল না, তো বেরিয়ে এলাম ওখান থেকে। বেরিয়ে যখন চলে এলাম কিছুটা দূর, মোটামুটি চলে আসার পরে ম্যাক্সিমাম ওই আমরা 7-10 কিলোমিটার বেরিয়ে এসেছি, তখন দেখলাম বৃষ্টিটা আবার কমে গেল। মানে আর এত জোরে রাগ উঠলো, আর কিছু বলার ছিল না। যাই হোক, দেন তারপরে আর সেরকম খুব একটা হেভি ফলস হয়নি, কিন্তু হ্যাঁ হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টি যে একদম থেমে গেছে সেটা নয়। তো আমরা মানে ফ্ল্যাটে হোটেলে চলে এলাম। হোটেলে আসার পরে দেন ওখানে লাঞ্চ আগে থেকে বলে দিলাম, যে আমরা ভেবেছিলাম যে আমরা বাইরে লাঞ্চ করব, কিন্তু যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সে রাস্তায় একটা দোকান খোলা পাইনি। তো আবার হোটেলে যখন ফিরছিলাম তখন বলে দিলাম যে আমরা আসছি, আপনারা লাঞ্চটা রেডি করুন, কারণ এত বৃষ্টির মধ্যে আগে থেকে অর্ডারটা দেওয়াটা বুদ্ধিমানের কাজ ছিল আমাদের জন্য। তো আমরা সেই টাইম মতো খাবারও পেয়ে গেছিলাম। তো এটা তো নর্মাল গেল, এসে খেয়ে দিয়ে যথারীতি সব রাগ ঠাক করে সব চারদিকে, মানে সবাই সবার ওপর রাগ করে গেল, রাগ করে সবার দিকে সবাই পিছন ঘুরে শুয়ে পড়লো, ব্যাস শেষে।
ডবল বেডের রুম নিয়েছিলাম, মানে দুটো বেড ছিল, ফ্যামিলি রুম একটা নিয়েছিলাম ওখানে। রুমটা বেশ ভালো ছিল। আমি ওই রুমে মানে ওই হোটেলেরও সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দেবো, তো যাতে কোনো অসুবিধা না হয়। যারা যাবে তারা অবশ্যই ওখানে থাকতে পারো। আরও ভালো ভালো হোটেল আছে ওখানে। তো এরা মোটামুটি ফ্র্যাঙ্কলি কোনো রকম কিছু নয়। হ্যাঁ, যা বল নর্মালি কিছু বাচ্চা আছে, কাজ টাজ করে ওখানকারই, হয়তো লোকাল ওরা, তো সমস্ত কিছু দিক থেকে হেল্পফুল এরা। আর যে ম্যানেজার ছিল সেও হেল্পফুল, তার নাম্বারও আমি দিয়ে দেবো। তো আমরা যথারীতি আবার লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলা মানে দুপুরের পরে একটু উঠে দেখলাম যে বেশ আকাশটা ঝলমল করছে, তো আবার রেডি ঠড়িয়ে আবার বেরিয়ে পড়েছি সবাই। তো বেরিয়ে প্রথমে গেলাম সানসেট পয়েন্ট দেখতে, তারপরে পাইন ফরেস্টটা দেখলাম। তো ফলসের দিকে আমরা যাইনি, যে ওয়াটারফলসগুলো ছিল, কারণ ওই সব রাস্তাগুলো একটু মানে পিছল টাইপের থাকে, আর কতটা কি নামতে হবে না নামতে হবে, কি সিঁড়ি টিড়ি আছে, তো সেহেতু ওই দিকটায় আমরা যাওয়ার চেষ্টা করিনি, তাতে কোনো অসুবিধা হয়নি কিছু। তো আমরা ওই দুটো তিনটে একটুখানি দেখে ওই একটু ফটোশ্যুট করে ব্যাক টু আবার হোটেল। তো হোটেলে এসে দেন ওই দিনকে স্ন্যাক্স নর্মাল কিছু নিয়ে রাত্রেবেলা ডিনার করে আবার সব রেডি টেডি হয়ে ঘুম, সমস্ত কিছু লাগেজ প্যাক ছিল। দেন পরের দিনকে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিই, যে আমরা বাড়ি মানে কলকাতা ফিরবো সেই হিসেবেই রওনা দিই। কিন্তু একান্ত যদি রাস্তায় কোনো ট্রাভেলস হয় বা গাড়ি চালানো যায় না, কারণ অনেকটা রাস্তা তো টোটাল, তো আমরা মাঝখানে একটা স্টে দেবো ভেবেছিলাম। তো নর্মালি সেরকম কিছু ইস্যু হয়নি। তবে হ্যাঁ, আমরা আরেকটা জিনিস ভেবেছিলাম যে জামশেদপুরে একটু থাকবো। একটা মুক্তধারা বলে রিসর্ট আছে, আমরা আগেও ওখানে থেকেছি, বেশ সুন্দর ওটাও। মানে অনেক কিছু ওখানে, চন্দন গাছ, দারচিনি গাছ, তেজপাতা গাছ, এলাচ গাছ, সব কিছু আছে। মানে যতদূর সম্ভব আমাকে বলেছিল 200 বিঘা জমির ওপরে ওই জিনিসটা পুরো ক্রিয়েটেড। তো ওইখানেও গিয়েও কেউ থাকতে পারো, মুক্তধারা রিসর্ট, ওখানে আমরা থাকবো ভেবেছিলাম এইবারও গিয়ে। গতবার আমরা যখন ছিলাম ওইখানে, তো বাতাবি লেবুর সময় ছিল, তো ওরাই আমাদেরকে বেশ 4-5টা বাতাবি লেবু পেড়ে দিয়েছে, মানে জাস্ট টোকেন অফ গিফট। সেই হিসেবে ওদের খাবার দাবার খুব সুন্দর কিছু। ওই হোটেলটাও আমি এখানে একটা নর্মালি বলে দিলাম, ওটা থাকবো ভেবেছিলাম, কিন্তু থাকবো আর কি, জামশেদপুরের পুরো ডুবে গেছে নাকি, জামশেদপুরের যে হাইওয়ে সেটাই ডুবে গেছে। তো ওই জন্য আর রিস্ক নিইনি, আর আমাদের রাস্তা ঘুরিয়ে দিয়েছিল, তো সেই হিসেবে রাস্তা ঘুরিয়ে দেওয়াতে আমরা সেই হিসেবে রাস্তা ঘুরে ঘাড়ে এলাম। তো আসার পথে দেখলাম সুবর্ণরেখা নদীর পাশ থেকে পুরো রাস্তাটাকে ঘুরিয়ে দিয়েছিল। সে নদীর জল পুরো উপচে পড়েছে, কিচ্ছু করার নেই, পুরো বন্যা হয়ে গেছে। সব নদীর জল দেখতে দেখি সব চারদিকে দাঁড়িয়ে রয়েছে। তো ওই ভেতরের রাস্তা থেকে আমাদেরকে বের করলো কলকাতার দিকে, হাইওয়েতে বের করলো। দেন আমরা ওইদিকে আর থাকা গেল না, আর মাঝখানে আর কোনো হোটেলে স্টে করব বলে আর কিছু ভাবিনি, কারণ ওই হোটেলটায় আমাদের স্টে করার খুব ইচ্ছে ছিল, কারণ খুব সত্যিই খুব ওটা মনোরম জায়গা। আর একটা রুম আছে, ওই রুমটা ওদেরকে যদি বলা হয় যে একটা ফলস আছে ওইখানে, ঠিক ঝর্নার রুমের পিছনেই ঝর্নাটা, ওই রুমটা যদি নেওয়া হয়, সারা রাত যে ঝর্নার যে আওয়াজটা, ওই আওয়াজটা পাওয়া যাবে। মানে খুব সুন্দর আওয়াজটা শুনে যে রাত্রেবেলা যে রিল্যাক্সেশন ঘুম হবে না, পরের দিন পুরো ফ্রেশ। 24 আওয়ার্স জল পড়ে। হ্যাঁ, এবার বর্ষার সময় তখন আমরা যখন গেছিলাম তখন শীতকাল ছিল, যতদূর সম্ভব আমার মনে হয় শীতকাল ছিল, ডিসেম্বরের লাস্টের দিকে বা জানুয়ারির দিকে গেছিলাম। তো ইচ্ছে ছিল যে বর্ষার সময় ওই ঝর্নাটার অবস্থা কীরকম, মানে ফলসটা কীরকম লাগে দেখতে, ওটার আওয়াজটা কীরকম খতরনাক হয় সেটাও একটু শোনার ইচ্ছে ছিল। যাই হোক, হয়ে উঠলো না, কিছু করার নেই। তো ম্যাপেও দেখাচ্ছিল ওখানে ফ্লাড হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, কিছু করার নেই। তো আমরা তো ওইখানে আর থাকতে পারিনি, জামশেদপুরে যে হোটেলটায় থাকবো ভেবেছিলাম, মুক্তধারা রিসর্ট, সার্চ করে নিতে পারো, ওটারও নাম্বার যদি লাগে আমি শেয়ার করে দিতে পারি।
অসুবিধা কিছু নেই। তো ওখানে আমরা আরেকবার যাব ভেবেছি। ওদেরকে ফোন করে বলা ছিল, আমরা কোনো বুকিং করিনি, আমরা জাস্ট ফোন করে বলাতে ওরা আমাদেরকে বলেছিল হ্যাঁ আপনারা চলে আসুন, হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। কারণ আমরা আগেও থেকেছি, আগে 2বার থেকেছি, দ্যাটস ওয়াই আমাদের কাছ থেকে অ্যাডভান্স নেয়নি, কিন্তু আমরা যেতে পারিনি। সেই জন্য ওরা বললো দেখ নেক্সট টাইম আসবেন অবশ্যই, রিকোয়েস্ট করলো, কিছু করা যাই হোক। দেন আমরা ওখান থেকে একটু লাঞ্চ টাঞ্চ করলাম, হাইওয়ের ধারে দাঁড়িয়ে লাঞ্চ করে আমরা আবার কলকাতার দিকে রওনা দিয়ে চলে এলাম। মোটামুটি ওই 8:30 9টা মতো বেজেছিল আমাদেরকে কলকাতায় মানে এন্ট্রি নিতে। তো 8:30 9টার মধ্যে আমরা আবার কলকাতায় রওনা দিয়ে মানে কলকাতায় চলে আসি। দেন আবার যথারীতি যা কাজ আমাদের, সেই কাজের মধ্যে আমরা সবাই ইনভলভ হয়ে যাই। কিন্তু আমাদের যে যাত্রাটায় কোনো অশুভ হয়নি, কোনো কিছু হয়নি, উপরন্তু আমাদের খুব ভালো লেগেছে। প্রকৃতির দৃশ্যটা দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেছে। আরেকবারও অ্যালার্ট করছি যে বাচ্চাদের যদি নিয়ে যেতে হয় বর্ষাটাকে অ্যাভয়েড করবেন, খুব খারাপ অবস্থা থাকে ওই জায়গাটায়, বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। দিনে মানে এমনি নর্মাল ডেজে যান, কোনো অসুবিধা নেই। শীতের সময় রয়েছে, গরমকালেও কোনো অসুবিধা খুব থাকে না ওদের। গরমকালে ওখানে কোনো অসুবিধা নেই, এসি চালাতে হবে, বাধ্যতামূলক নয়। খুব ভালো জায়গা। इवन আমাদেরকে তো একজন দাঁড়িয়ে বলল, বলে কলকাতা का लोग तो सब बारिश मांग रहा है आओ आओ करके, और यहाँ पे नहीं मांगना पड़ता। তো যাই হোক আমাদেরকে হেভি টোন করলো কলকাতার লোকজনদের। স্বাভাবিক, আমাদের কলকাতার লোকের হাঁসফাঁস অবস্থা হয়ে আছে, কিছু করার নেই গরমে। তো সেই গরম থেকে মুক্তি পাওয়ার যে একটা পরিবেশে আমরা গেছি, সেটা সত্যিই খুব মনোরম, কিছু করার নেই, কিছু বলার নেই। ডেঞ্জারাস মারাত্মক জায়গা, মানে ডেঞ্জারাস ভালো জায়গা, ল্যাঙ্গুয়েজটা হয়তো ভুল হলো, মানে ডেঞ্জারফুল ভালো জায়গা, মানে চোখ জুড়িয়ে যাবে এমন কোনোটা, এমন জায়গায় গিয়ে দেখলে। ভয়েস ওভার কতটা কি ভালো লাগলো জানি না, তবুও কারণ কিছু করার নেই, আমার কিচ্ছু করার ছিল না। তো একটু শুনে নিও কষ্ট করে। আমি নর্মাল কথা বলতে ভালোবাসি, কোনো মানে ওভার কিছু বলি না। হ্যাঁ, রাস্তার মধ্যে টোল গেটগুলো খুব ডিস্টার্ব করেছে, বিশেষ করে আমাদের কলকাতায়, মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া যে টোল গেটগুলো প্রচুর বিরক্তকর। রাস্তায় ছোট অ্যাক্সিডেন্টও হয়েছে, একজন গাড়ি পুরো মানে বড় যে ট্রাক ঢুকছে ও তার আগে ঢুকবে, ব্যাস পুরো চাকাটা পুরো ব্লাস্ট হয়ে গেল। ছোটো গাড়িগুলো একটু রাস্তার মধ্যে মাঝে মাঝে খুবই ডিস্টার্ব করে লরিদেরকে। আর লরিরা কি করবে, ওদের তো কাজ সারা দিনের ওটা না, তো এপার থেকে ওপার এই বোঝাই গাড়ি নিয়ে গিয়ে। তো একটু সেফলি সবাই গাড়ি চালাবে, যারা ছোট গাড়ি চালাচ্ছে, 4 চাকা চালাচ্ছে, তাদেরকে বলবো এরকম হুটপাট করে যাওয়ার কোনো মানে হয় না। নর্মাল গাড়ি চালাও, সেফলি চালাও। আর সত্যি বলতে ট্রাকরা খুব হেল্পফুল, ট্রাক ড্রাইভাররা খুব হেল্পফুল। একটুখানি যদি দেখে যে আপনি পেছনে আছেন, গাড়ি নিয়ে আসছেন, দেন ওরা সেফলি জায়গা ছেড়ে দেয়, কোনো অসুবিধা কিছু হয় না। যাই হোক, যদি ভালো লাগে একটুখানি লাইক করে দিও। আমি সাবস্ক্রাইব করতে বলছি না, লাইক করে দিও। আমি লাইক পেলেই খুশি, আমার কোনো কিছুর দরকার নেই, ঠিক আছে? যাই হোক, নেক্সট টাইম যদি যাই আমি ওই তাঙ্গিনাথের ভিডিও অবশ্যই পোস্ট করব। ভালো থেকো, টাটা।